আসসালামু আলাইকুম প্রিয় আইনজীবী বন্ধুগণ, যারা ইতিমধ্যেই হাইকোর্ট রিটার্ন পরীক্ষা 2025-এর প্রস্তুতিতে রয়েছেন, সকলকে স্বাগতম জানাই। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ। প্রিয় বন্ধুগণ, হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষা দিতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবী বন্ধুকে একটি মামলা মোসাবিদা করতে যে সমস্ত বিষয়গুলি দৃষ্টিপাত করতে হয়, তার ধারাবাহিকতায় আমি একাধিক এপিসোডে প্রেয়ার পোর্শনের একটি এপিসোড এবং কজ অফ অ্যাকশনের এপিসোড সহ বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করছি, যাতে করে আপনাদের এই স্বল্প সময়ে একটি হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষায় যথাযথভাবে মোকাবেলা করতে সক্ষম হন। সেই প্রত্যাশায় আমার এই প্রচেষ্টা। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই, একটি মামলায় অ্যাফিডেভিট লিখতে গিয়ে অনেক সময় অনেকেই একটু এলোমেলো করে ফেলেন বা অনেকেই জানতে চেয়েছেন যে একটি মামলার অ্যাফিডেভিটের বিষয়টি আসলে কী বিষয় থাকে এবং কিভাবে একটি অ্যাফিডেভিট মেকিং করতে হয়। সেই বিষয়টি নিয়ে স্বল্প পরিসরে এবং একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে একটি মামলার অ্যাফিডেভিট লেখার বিষয়টি সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার হবে। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই কিভাবে একটি মামলার অ্যাফিডেভিট লিখতে হয়। অ্যাফিডেভিট লেখার প্রাথমিকভাবেই ইতিমধ্যে যেহেতু সম্মানিত বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ প্রস্তুতিতে রয়েছেন, প্রত্যাশা রাখি আপনারা অবগত রয়েছেন। অতঃপর বিষয়টি কনসেপ্টটি ক্লিয়ার করার জন্যে আপনাদের সাথে জাস্ট আজকের এই মত বিনিময় বা আলোচনাটুকু নিয়ে আসছি। তো একটি মামলার অ্যাফিডেভিট লিখতে গিয়ে শুরুতেই আমরা যে বিষয়টি লিখব, আমরা শুরু করব যেভাবে অ্যাফিডেভিট, যা ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে এবং আন্ডারলাইন করে নেওয়া উত্তম। অতঃপর যেভাবে আমরা শুরু করব, আই ডট ডট তথা এই ডট ডটের ক্ষেত্রে আমি আমার মামলার অবস্থান থেকে অবস্থানটি পরিষ্কার করে এই জায়গায় ডট ডট অংশে লিখব। যেমন একটি সিভিল মামলার আলোকে যদি আমরা বিষয়টি বলি, সেক্ষেত্রে লিখব আই প্লেন্টিফ পিটিশনার অফ দিস কেস। অর্থাৎ আমি আমার অবস্থানটি প্রথমে ক্লিয়ার করে নিলাম যে আমি হই এই মামলার প্লেন্টিফ পিটিশনার, সান অফ ডট ডট অফ ডট ডট পিএস ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট ইজ অ্যাবাউট ডট ডট বাই ফেথ। অর্থাৎ আপনার ধর্মের বিষয়টি একটু উল্লেখ করে নিতে হবে। বাই ফেথ ডট ডট বাই অকুপেশন, অর্থাৎ আপনার পেশা ডট ডট বাই ন্যাশনালিটি, এই জায়গায় লিখে নিতে হবে বাংলাদেশি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার ডট ডট ডো হেয়ার বাই সোলেমলি অ্যাফার্ম অ্যান্ড সে অ্যাজ ফলোস। অর্থাৎ একটি অ্যাফিডেভিটের প্রাথমিকভাবে যে কয়টি পার্ট রয়েছে, প্রথম অংশ হল আপনার নাম, পরিচয়, পরিস্থিতি, আপনার জাতীয়তা, এই সার্বিক বিষয়টি আপনি প্রথম অংশে উল্লেখ করে নেবেন। তার দ্বিতীয় অংশটি হলো আমরা এই মামলায় যে সমস্ত রিকোয়ারমেন্ট বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে যাচ্ছি তথা এই দরখাস্তে বা এই মামলায় আমরা উল্লেখ করছি, সে সমস্ত রিকোয়ারমেন্টগুলি বা বিষয়গুলি সংক্ষিপ্তভাবে বিজ্ঞ আদালতকে অবগত করার লক্ষ্যেই যে বিষয়গুলি আমরা আনব, সেই বিষয়টি হলো নাম্বার 1, দ্যাট আই এম দ্য পিটিশনার অ্যান্ড তফদিরকারক অফ দিস কেস অ্যান্ড আই এম ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্স অফ দিস কেস অ্যান্ড আই এম কম্পিটেন্ট টু সুইথ দিস অ্যাফিডেভিট। অর্থাৎ আমি এই অংশে প্রথম অংশে বলে নেব যে আমি এই মামলার দরখাস্তকারী, আমি এই মামলার হলফকারী এবং এই মামলার সার্বিক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত রয়েছি এবং এই মামলার হলফ করতে আমি উপযুক্ত
বটে। এই কথাটি আমরা প্রথমে লিখে নেব। নাম্বার 2, দ্যাট দ্য স্টেটমেন্ট মেড অ্যাবাভ আর থ্রো টু দ্য বেস্ট অফ মাই নলেজ। অর্থাৎ এই মামলায় আমি যে বক্তব্য দিচ্ছি, যে বিষয়ের অবতারণা করছি, তা আমার জ্ঞান এবং বিশ্বাস মতে যথার্থ এবং সঠিক বলে প্রতীয়মান হয়। এই বিষয়টি আমরা স্বীকার করে নেব। নাম্বার 3, দ্য পেপারস ডকুমেন্টস উইথ দিস পিটিশন অল আর জেনুইন অ্যান্ড ট্রু। অর্থাৎ এই মামলায় যে সমস্ত পেপারস ডকুমেন্টস আমরা দাখিল করেছি সব কিছুই যথার্থ এবং সঠিক। এই ছিল নাম্বার পার্ট 2। তো পার্ট 2তে আমরা কি বলবো? এই মামলাটির দরখাস্তকারী আমি এবং এই মামলার হলফকারী আমি। এই মামলার হলফ করতে উপযুক্ত বটে। নাম্বার 3, যে সমস্ত বিষয় আমরা বক্তব্য উপস্থাপন করেছি তা যথার্থ এবং সঠিক। যে সমস্ত পেপারস ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এই মামলায় আমরা দাখিল করেছি তাও যথার্থ এবং সঠিক আমার বিশ্বাস এবং জ্ঞান মতে। এই কথাগুলি আমরা বলে নেব। পার্ট 3, প্রিপেয়ার ইন মাই অফিস। অর্থাৎ এই দাখিলা বা এই যে সমস্ত বিষয় আমি বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি তা আমার অফিস বা সেরেস্তা কর্তৃক প্রস্তুত হয়েছে। ... অ্যাডভোকেট। অর্থাৎ আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনি আপনার রিকোয়ারমেন্ট বা শর্ত আপনি শনাক্ত করলেন। এই ছিল চতুর্থ বিষয়ের অংশ। পাশাপাশি যে বিষয়টি আছে, আপনার সামনে শপথকারী দরখাস্তকারী উক্ত শপথনামায় স্বাক্ষর করেছেন অদ্য ইনিন তারিখে, সেই বিষয়টি উল্লেখ করতে হবে। আর সেই বিষয়টি হলো solemnly affirmed before me by the deponent on ... অর্থাৎ অদ্য তারিখে হলফকারী আমার সামনে উক্ত হলফনামা স্বাক্ষর করিয়াছেন বা হলফ করিয়াছেন। পাশাপাশি ডিপোনেন্ট বা হলফকারী শপথকারী সে আপনার সামনে স্বাক্ষর করেছেন, আপনি তাকে শনাক্ত করেছেন। এই অংশে লিখতে হবে দ্য ডিপোনেন্ট ইজ নোন টু মি, আইডেন্টিফাইড বাই মি, সাইন বাই অ্যাডভোকেট। এই কথাটি লিখে নিতে হবে। অর্থাৎ সেই শপথকারী হলফকারী আপনার সামনে তা হলফ করেছেন, আপনি তাকে শনাক্ত করেছেন। সর্বশেষ কমিশনার অফ অ্যাফিডেভিট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন। এই ছিল 5টি পার্টে, মোট 5টি পার্টে একটি হলফনামার সারাংশ বা বিষয়বস্তু। প্রিয় বন্ধুরা, যেহেতু আপনাদের সামনে ওরালি বিষয়টি আমি উপস্থাপন করছি, অনেকে হয়তো বিষয়টি কিছুটা কনফিউশন থেকে যেতে পারে। আমি প্রত্যাশা রাখি যেহেতু আপনারা প্রস্তুতিতে রয়েছেন, ইতিমধ্যেই একটি হাইকোর্ট ডিভিশনে মামলা মুসাবিদা করতে গিয়ে হলফনামার অংশের কী কী বিষয় এবং পার্ট কিভাবে লিখতে হয় সেই বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন। অতঃপর আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্যে আমার এই প্রচেষ্টা। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা আসছে হাইকোর্ট রিটার্ন পরীক্ষায় সফল হন সেই প্রত্যাশা রাখি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।